ভোলা, ও ভোলা, কোথায় গেলি রে? আয়, ভাত বেড়েছি তো। ওকে রে ভোলা, হাত গুটিয়ে বসে আছিস কেন চুপচাপ? খিদে নেই নাকি? এই তো তখন বললি খিদে পেয়েছে, তাই তো খাবার বাড়লাম। তুমি আমাকে আজকে খাইয়ে দাও না। শোনো, ছেলের কথা শোনো, এখন নাকি ছেলেকে খাইয়ে দিতে হবে। হ্যাঁ মা, খাইয়ে দাও না। সেই ছোটবেলায় যেমন খাইয়ে দিতে। শোনো, ছেলের কথা শোনো। কতদিন তোমার হাতে খাইনি, আজকে খাইয়ে দাও না। পাগল ছেলে একটা। কই, আয় দেখি, খাইয়ে দি তোকে। মা, একটা গল্প বলো না। ও মা, ওই সাহসী রাজপুত্রের গল্পটা বলো না মা, বলো না। আচ্ছা আচ্ছা, বলছি। এক দেশে এক সাহসী রাজপুত্র ছিল। সে ছিল দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত। বিপদে পড়লেই সে মহাদেবকে স্মরণ করত, আর মহাদেব তাকে সব সময় রক্ষা করতেন। সেই রাজপুত্র যেমন ছিল শক্তিমান, তেমনই ছিল বুদ্ধিমান। সবাই সেই রাজপুত্রকে খুব ভালোবাসতো, আর সেই রাজপুত্র সব থেকে বেশি ভালোবাসতো তার মাকে। ও মা, এ কি রে? দেখো পাগল ছেলের কাণ্ড। মা, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমার তো ইচ্ছে করে তোমাকে সারা জীবন আমার কাছে রেখে দিই। দূর বোকা ছেলে, তাই কি কখনো হয় নাকি রে? এই পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে, যে জন্ম মৃত্যু সব তো ঈশ্বরের হাতে রে। না মা, আমি তোমাকে কোথাও যেতে দেব না। হ্যাঁ মা, তোমাকে আমার কাছে রাখার জন্য পৃথিবীর সব শক্তির সঙ্গে লড়াই করতে আমি প্রস্তুত। তুমি আর ভোলানাথই তো আমার সবচেয়ে বড় শক্তি, বলো। পাগল ছেলে আমার। ও, এই তাহলে ভোলার শক্তির মূল কারণ। পেয়েছি, এতদিনে পেয়েছি ভোলাকে জব্দ করার মোক্ষম হাতিয়ার। কি এমন পেলেন আপনি হুজুর? আর ভোলাকে জব্দ করা আপনার সাধ্য নয়। এতদিন ধরে তো কম চেষ্টা করলেন না। ভোলা কিন্তু খুব শক্তিশালী। চুপ কর মরকট খোকস। কখনো ভালো কথা নেই তোর মুখে। দেখেছেন হুজুর, আপনি খামোখাই আমার উপর রাগ করছেন। করবো না রাগ? না জেনে শুনে কথা বলিস কেন তুই? শোন, ওই ভোলার আসল শক্তি কোথায় তা আমি জেনে ফেলেছি। এবার আমি ওই শক্তিকেই ওর জীবন থেকে সরিয়ে দেব, তাহলেই ভোলা দুর্বল হয়ে পড়বে। ভোলার আসল শক্তি কোথায় আছে হুজুর? ওর মায়ের কাছে। হ্যাঁ, ওর সবচেয়ে বড় শক্তি হচ্ছে ওর মা। কিন্তু ভোলার মাকে ওর জীবন থেকে কিভাবে সরাবেন হুজুর? এবার আমি এমন একজনকে পাঠাবো যে আমার এই কাজ খুব সুষ্ঠুভাবে করে দেবে। তাই নাকি হুজুর? কাকে পাঠাবেন আপনি? খিচুনিকে। খিচুনি? সে আবার কে হুজুর? এর তো নাম শুনে আমারই সারা শরীরে কেমন খিচুনি হচ্ছে। খিচুনি হলো এক ভয়ানক রাক্ষসী। ওকে আমি কৈলাসপুরে পাঠাবো। ওম রিং ক্রিং খিচুনি আবির্ভাব নমঃ। ওম রিং ক্রিং খিচুনি আবির্ভাব নমঃ। ওম রিং ক্রিং খিচুনি আবির্ভাব নমঃ। প্রণাম প্রভু, বলুন আমাকে কেন স্মরণ করলেন? আমি আপনার জন্য কি করতে পারি বলুন। শোনো খিচুনি, তোমাকে কৈলাসপুরে যেতে হবে। তোমাকে ভোলার মাকে যেভাবেই হোক মেরে ফেলতে হবে। আর শোনো,
সেখানে তুমি ছদ্মবেশে যাবে, কিন্তু তোমার এই ভয়ানক চেহারা নিয়ে যাবে না। তুমি যদি এই চেহারায় ওখানে যাও তাহলে কৈলাসপুরের সবাই আগে থেকেই সতর্ক হয়ে যাবে, বুঝতে পেরেছো? যথা আজ্ঞা প্রভু, আপনি কিছু চিন্তা করবেন না। আমি ছদ্মবেশেই কৈলাসপুরে যাব আর আপনার কাজ সমাপ্ত করে আসব। উত্তম, অতি উত্তম। তবে যাও, আর দেরি করো না খিচুনি। যাও খিচুনি, যাও গিয়ে আমার মনোবাসনা পূর্ণ করো। তুমি আমার শত্রু ওই ভোলাকে একেবারে দুর্বল করে দাও তুমি। এই তাহলে ভোলা, এর মাকেই সরাতে হবে। তার আগে আমাকে ওর বাড়িতে ঢুকতে হবে যে করেই হোক। কিন্তু কি করে তা সম্ভব? এমনি এমনি তো আর কেউ আমাকে নিজের বাড়িতে ঢোকাবে না। এই তো একটা বুদ্ধি এসেছে। আমার এই বুড়ির ছদ্মবেশটাকেই এবার আমায় কাজে লাগাতে হবে। এই মেরেছে। আমি তো ভেবেছিলাম এই ছোড়া দৌড়ে এসে আমাকে ধাক্কা মারবে, কিন্তু এ তো আমার শরীর স্পর্শ করার আগে নিজেকে সামলে নিল। তাহলে এবার আমি কি করব? পেয়েছি। এই কি ঠাকুমার কি হলো? ভোলা দাদা, তুমি এই বুড়ি মানুষটাকে এইভাবে ধাক্কা মারলে? আরে দূর, আমার সঙ্গে ঠাকুমার শরীর ঠেকেইনি তো ধাক্কা মারবো কি? আমার মনে হয় ঠাকুমা আমাদের ওইভাবে দৌড়ে আসতে দেখে হঠাৎ খুব ভয় পেয়ে গেছিল, আর তাই সেই ভয়ে অজ্ঞান হয়ে গেছে। এইভাবে সব জেনেও এই বুড়ি মানুষটাকে তো ফেলে যেতে পারবো না, তাই না? একেবারেই না, ফেলে যাব কি করে? আমরা বরং ঠাকুমাকে নিয়ে এক্ষুনি যাব কবিরাজ মশাইয়ের কাছে। আমার অনুমান ভয় পেয়েই ঠাকুমার এই অবস্থা হলো কিনা তা জানতে আমাদের তো ঠাকুমাকে নিয়ে কবিরাজ মশাইয়ের কাছে যেতেই হবে। এই ঠাকুমাকে তো এই গ্রামে আমরা আগে দেখিনি, তাহলে ইনি কে? এর পরিচয় বা কি? উফ শিবু, সেসব কিছু তো আমরা ঠাকুমার জ্ঞান ফেরার আগে জানতে পারবো না, তাই না? আর সেই জ্ঞানটা ফেরাবার জন্য আমাদের ঠাকুমাকে নিয়ে কোথাও যেতে হবে। হ্যাঁ, কবিরাজ মশাইয়ের কাছে। নন্দী, শিবু, আর দেরি করিস না, তাড়াতাড়ি ঠাকুমাকে তুলে মহেশের পিঠে চাপিয়ে দে। আমিও ওর পিঠে বসে যাচ্ছি ঠাকুমাকে ধরে। এতটা তো হাঁটতে হাঁটতে নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, সেই ভালো। তুই মহেশের পিঠে উঠে পড়, আমি ঠাকুমাকে তুলে দিচ্ছি। কিন্তু মহেশ কোথায়? বেশ, এই মহেশ! মহেশ, চল, এই বুড়ি ঠাকুমাকে নিয়ে আমাদের এক্ষুনি কবিরাজের কাছে যেতে হবে। এই বুড়ি ঠাকুমা অজ্ঞান হয়ে গেছে। নন্দী, শিবু, দে ঠাকুমাকে আমার কাছে দে। ভোলা, আমার মনে হয় আমাদের এই সব ঝামেলার মধ্যে পড়ার দরকার নেই। চল আমরা এখান থেকে চলে যাই। এসব তুই কি বলছিস মহেশ? একজন বুড়ি মানুষ আমাদের কারণে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেছে, তা জেনেও আমরা ওকে এই রাস্তার মধ্যে ফেলে রেখে চলে যাব? হ্যাঁ যাবি, কারণ আমার মনে বড় কু ডাকছে। এই বুড়ি সব ঠিক আছে, কিন্তু হাতে পায়ের নখগুলি দেখ কি বড় বড়। শুধু তাই নয়, হাতে পায়ের আঙুলগুলো পর্যন্ত সমান সমান। এমন হাতের চেহারা কাদের হয় জানিস? রাক্ষসীদের। আমার মনে হয় এই বুড়ি মানুষটাকে ওপর ওপর যেমন দেখা যাচ্ছে, ভেতর থেকে সে একেবারেই এরকম না। ধুস,
তুই যে কি বলিস না, সামান্য একজন অসুস্থ হয়েছে তাকে নিয়ে তুই যে একেবারে রূপকথার গল্প বানিয়ে দিচ্ছিস। এসব কিচ্ছু না, মানুষটা বিপদে পড়েছে, আমাদের তার উপকার করা কর্তব্য। নে নন্দী, এবার চল। এনার নারীর অবস্থা দেখে যা বুঝলাম ভোলা, এনার অবস্থা খুব একটা ভালো না রে। কদিনের জন্য একেবারে বিশ্রাম দরকার। কিন্তু কোথাকার কে মহিলা, তার নাম দাম পরিচয় কিছুই জানি না। এখন এই রুগী বিশ্রাম না নিলে তো খুব মুশকিল। আপনি কোনো চিন্তা করবেন না কবিরাজ মশাই, ঠাকুমা যতদিন না সুস্থ হচ্ছে ততদিন না হয় ঠাকুমা আমার বাড়িতেই থাকবে। তাহলে তো মিটেই গেল। আমি কয়েকটা ওষুধ তৈরি করে দিচ্ছি, তারপর ওনার জ্ঞান ফিরলে ওনাকে দিস। আমলো যা, এ কি কবিরাজ লো, এ কি টুকে পাশ করা নাকি? আমার মতো আদ্দামড়ি রাক্ষসের নারী দেখে যার দুর্বল বলে মনে হয় সে তো টুকে পাশ করাই মনে হয়। তবে এই কবিরাজের দয়ায় একটা জিনিস ভালোই হলো, আমি যে ভোলার বাড়িতে ঢুকতে চেয়েছিলাম সেই দরজা একেবারে খুলে গেল। এবার রাতের অন্ধকারে ভিমানী মহারাজের কথা মতো এই ভোলার মাকে মরতে আমার আর কোনো বাধাই রইল না। নে নন্দী, শিবু, ঠাকুমাকে ধর, আমি নামি মহেশের পিঠ থেকে, তারপর ঘরে নিয়ে যাচ্ছি। চল, এবার ভেতরে নিয়ে চল। ভোলাটা যে কি করে না, সবাইকে প্রথম দেখাতে বিশ্বাস করে বসে। এত করে বললাম এই বুড়িকে নিয়ে এত মাতামাতি না করতে, তা আমার কোনো কথা শুনলো না। কিন্তু আমার মনে সন্দেহ যখন ঢুকেছে, আমি তা না মিটিয়ে থামবো না। ও মা, এ তোরা কাকে নিয়ে এলি ঘরে ভোলা? কি হয়েছে ওর? সে অনেক কথা মা, তোমাকে সব বলছি। তবে সবার আগে শোনো, এই ঠাকুমা অজ্ঞান হয়ে গেছে, আর যতক্ষণ না এনার জ্ঞান ফিরছে একে আমরা আমাদের বাড়িতেই রাখবো। হ্যাঁ কাকি, কবিরাজ মশাই বললেন একটু বিশ্রাম নিলেই ঠাকুমা ঠিক হয়ে যাবে। তাই তো ভোলা দাদা বললো আমাদেরকে যে ঠাকুমাকে তোমাদের বাড়িতে নিয়ে আসার জন্য। কিন্তু ইনি কে? জানি না মা, এনার নাম পরিচয় কিছুই আমরা জানি না। তবে ইনি যে আমাদের এই গ্রামের নন তা তো দেখেই বোঝা যাচ্ছে। বেশ, এনেছিস যখন তখন থাক এখানে। অসুস্থ মানুষ, তার উপরে জ্ঞান নেই, এমন মানুষকে তো আর রাস্তায় বার করে দিতে পারি না। তোরা আয়, তোদের সবার জন্য আমি খাবার করেছি। এই তবে ভোলার মা, যাকে মারার কথা ভিমানী মহারাজ আমাকে বলেছেন। বেশি দেরি করলে হবে না, আজ রাতের মধ্যেই করতে হবে। আজ রাতেই আমি এই ভোলার মাকে মেরে এখান থেকে পালিয়ে যাব, কেউ কিছু বুঝে ওঠার আগেই। কিন্তু ততক্ষণ আমাকে এই অজ্ঞান হয়েই খাটে পড়ে থাকতে হবে। তার মানে আমার ধারণাই ঠিক, এই বুড়ি সাধারণ কেউ নয়। এই রাক্ষসী এসেছে আমার মাকে খুন করতে। না না, তা আমি হতে দেব না। আমাকে এক্ষুনি সব কথা ভোলাকে জানাতে হবে। ভোলা, ভোলা, আমার কথা তুই শুনলি না? এবার তুই জানিস তুই না জেনে কাকে ঘরে এনে তুলেছিস? কাকে? রাক্ষসীকে। ওটা কোনো বুড়ি নয়, ওটা ছদ্মবেশে আসা একটা রাক্ষসী। আর ও এসেছে তোর অনেক বড় সর্বনাশ করতে। রাক্ষসী? এসব তুই কি বলছিস মহেশ? মা, তুমিও যেমন মহেশ কি দেখতে কি দেখেছে। আরে বাবা, যে মানুষটার জ্ঞানই নেই সেই মানুষটা রাক্ষসী না মানুষ, তাও বুঝলো কি করে? না না মহেশ, আমি নিশ্চিত তুই ভুল দেখেছিস। হ্যাঁ রে ভোলা, আমারও তাই মনে হয়। আমার তো ঠাকুমাকে দেখে সাধারণ বুড়ি মহিলা বলেই মনে হলো। ঠিক তাই,
মহেশ এসব বাজে বাজে কথা কারোর নামে না জেনে শুনে বলতে নেই। আরে বাবা, আমি আজে বাজে কথা বলছি না, আমি নিজের কানে শুনে এলাম। আর ওই বুড়ি অজ্ঞান হয়নি, ও অজ্ঞান হওয়ার নাটক করেছে মাত্র। তা কি করে হবে? তাই যদি হবে তাহলে কি কবিরাজ মশাই দেখে বুঝতে পারতেন না? তুই না অদ্ভুত সব কথা বলিস মহেশ। বলছি তো, তুই যা ভাবছিস তা সত্যি নয়। তোদের কি আমার মুখের কথা বিশ্বাস নেই? আমার সঙ্গে তোর কোনো রকম শত্রুতা নেই, তাহলে আমি কেন ওর নামে বানিয়ে বানিয়ে মিথ্যে বলবো বল? সেটাই তো আমিও তোকে বোঝাতে চাইছি। তোর যখন ঠাকুমার সঙ্গে কোনো শত্রুতা নেই, তাহলে কেন তুই ঠাকুমাকে রাক্ষসী প্রমাণ করতে চাইছিস? তুই এসব নিয়ে এত ভাবিস না তো। মা, মা, একবার এদিকে এসো তো। ওমা, ঠাকুমাকে তো এই ঘরে একা শুতে দেওয়া ঠিক হবে না। রাতে যদি ঠাকুমার জ্ঞান ফিরে আসে, তাহলে ঠাকুমা তো এখানে কিছুই চিনবে না, তাই না? সেই তো, তাছাড়া একটা এইরকম অচৈতন্য থাকা মানুষকে একলা ঘরে শুয়ে সারা রাত ফেলে রাখাটাও তো ঠিক না। তাহলে বরং এক কাজ করো মা, তুমি আজ ঠাকুমার সঙ্গে রাতের বেলা শুয়ে পড়ো, আমি পাশের ঘরে শুয়ে পড়ছি। তুই পারবি? একা তোর একলা ঘরে শুতে কষ্ট হবে না? ভয় পাবি না তো? তুমি কি যে বলো মা, আমার ভয় লাগে না। তুমি নিশ্চিন্তে এখানে ঠাকুমার পাশে শো। আর ঠাকুমার জ্ঞান ফিরলে তোমাকে যদি চিনতে না পারে, তাহলে বলো তুমি ভোলার মা, তাহলেই ঠাকুমা চিনতে পারবে। বেশ, ঠিক আছে। এই ভোলা তো দেখছি সত্যি খুব বোকা। আমাকে তো কোনো কষ্টই করতে হবে না দেখছি। যাকে মারতে এসেছি, এই ভোলা তো তাকেই আমার পাশে শোয়ার কথা বলছে। যাক বাবা, আমার আর চিন্তা রইল না। সবাই ঘুমিয়ে পড়লেই আমি আমার কাজ সেরে ফেলবো। ভোলা, আজই তোর মায়ের শেষ দিন হতে যাচ্ছে রে। আর দেরি করা ঠিক হবে না। সবাই যখন ঘুমিয়েই পড়েছে, তখন এবার আমাকে আমার পাশে শুয়ে থাকা মহিলাকে শেষ করে দিতে হবে। আমার ধারণাই তবে ঠিক। আমি জানতাম এই রাক্ষসী আজ আমাদের মায়ের প্রাণ কেড়ে নিতে চায়, কিন্তু আমি থাকতে তা হতে দিতে পারবো না। বেয়াদব গরু, তোর এত বড় স্পর্ধা! সামান্য গরু হয়ে তুই রাক্ষসী খিচুনির কাজে বাধা দিতে আসিস? এবার তুই বুঝবি আমার ক্ষমতা। একই সর্বনাশ হলো আমার। আমি না পারছি এগোতে, না পারছি ডাকতে। এবার আমি মাকে বাঁচাবো কি করে? চিৎকার করে যে ভোলাকে ডাকবো, তারও তো কোনো উপায় পাচ্ছি না। ভোলা, তুই এখানে কি করে? কি ভেবেছিলি আমি মহেশের কথা গ্রাহ্য করছি না? মানে সত্যিই আমি ওকে পাত্তা দিচ্ছি না? না, বরং মহেশ আমাকে যা যা বলেছে আমি সব সত্যি বলেই ধরেছি। কিন্তু তোমাকে হাতে নাতে ধরবো বলে আমি এই পন্থা নিলাম। তোর এত বড় স্পর্ধা, তুই আমার সঙ্গে চালাকি করিস। এবার তুইও এর শাস্তি পাবি।
বকুল, শিবু, সবাই আয়, এবার তোদের কাজ সার। না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি এত সহজে ভোলাকে কিছুতেই ছাড়বো না। আজ আমার জাদু বিফল হয়েছে ঠিকই, কিন্তু এর পরেও অনেক জাদু আছে আমার কাছে। যদি আমি ঠিক এইভাবেই ভোলাকে প্রতি পদে পদে বিপদে ফেলতে থাকবো, একবার না একবার তো ভোলাকে পরাস্ত হতেই হবে। আর আমি সেই দিনের অপেক্ষাতেই আছি। আমার স্থির বিশ্বাস সেই দিন আর বেশি দূরে নেই ভোলা। আমার হাত থেকে তুই সেদিন আর নিস্তার পাবি না, কিছুতেই না। যাক বাবা, তুমি যে তখন মহেশের কথা বিশ্বাস করেছিলে, এটা ভেবেই আমি শান্তি পাচ্ছি। আমি তো কিছুই করিনি। মহেশ যা বলেছে আর আমি যা করেছি সব আমার ভোলানাথের কৃপাতেই করেছি। তাই সবাই বলো জয় ভোলানাথের।